কি হয়েছে? তোমরা এভাবে হাসছো কেন? আরে ওশি, তোকে বলেছিলাম না সাদাপের ওই কথাটা? ওই যে। উষা আরাফের কথায় ভুরু কুচকালো। কিসের কথা বলছো ভাইজান? কোনটা? আরাফ হাসলো। আরে ওই যে। আরিসার। থাম শয়তান, তোকে আমি ছেড়ে দিব। তুই কি ভাবছস আমি জানি না তোর যে কি হয়েছিল? এবার সবাই আরাফের দিকে তাকালো। নেহাল সাদাপের দিকে তাকিয়ে বলল, আরাফ আবার কি করেছে? আরাফও অবাক হলো। আমি আবার কবে কি করলাম? সাদাব কিছু বলার আগেই সাগর তার রাজভারী কণ্ঠে বলে, অনেক হয়েছে, এবার যে যার কাজে যা। সামান্য বিষয় নিয়ে মানুষ এমন করে না। মারিয়া জামান ওষার দিকে এগিয়ে গেলেন। গালে হাত রেখে বললেন, ক্লান্ত লাগছে? শরবত বানিয়ে দিই? না না, সমস্যা নেই, এমনিতেই যে ঠান্ডা পড়ছে। বলেই আর চোখে তাকালো পাশে দাঁড়ানো সুদর্শন পুরুষটার দিকে, যে তারই দিকে তাকিয়েছিল অগ্নিদৃষ্টিতে। উষা ভাবল, তাকাবে না কেন? তার দেওয়া জিনিস যে রিজেক্ট করেছি। লিপি বেগম বললেন, উষা ফ্রেশ হয়ে নে, আবার পড়তে বসতে হবে। লিপি বেগমের কথার মধ্যে দিয়েই কলিং বেল বেজে উঠল। সাদাব উঠে গেল দরজা খুলতে। আহ ব্রো, তোমার যে কি কপাল! সামনেবার যদি আমাকে না নিয়ে যাও তাহলেই মজা বুঝবে। আমি যাব অ্যাডভেঞ্চারে। ব্রো, তোমার ট্যুর কেমন ছিল? হ্যাঁ, নিয়ে যাব, ভাবিস না। অস্থির ব্রো, এত সুন্দর জায়গা কি বলবো। আরাপও এবার জিজ্ঞেস করলো, কি ব্যাপার, প্রেমিক পুরুষ কেমন কাটলো ছুটি? আলহামদুলিল্লাহ ভালো রে। উষা কই রে আরাফ? বলে সামনে তাকাতে দেখতে পেল লিপি বেগম, মারিয়া জামান এবং উষাকে। আসসালামু আলাইকুম কাকিমা, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভালো। তুই কেমন আছিস? ঘোরাঘুরি কেমন হলো? ছেলেটি মুচকি হাসি দিল। উষার রাগী মুখায়বের দিকে একবার তাকিয়ে উত্তর করল, আলহামদুলিল্লাহ কাকিমা, অনেক ভালো। তারপর উষার দিকে তাকিয়ে বলল, কী রে উষি, মুখ এমন প্যাঁচার মতো বানিয়ে রেখেছিস কেন? উষা প্রতি উত্তর করল না, ভেঙচি কাটল। তা দেখে সবাই হেসে ফেলল। সাগর ভুরু কুচকে এতক্ষণ ওদেরকে দেখছিল। শ্যাম বর্ণের ছেলেটিকে দেখে অবাক হলো। এই ছেলে আবার কে? আর সাদা পিবা ওকে এভাবে জড়িয়ে ধরেছে কেন? তারপরে আবার এসে উষার কথা জিজ্ঞেস করছে। সাগর গম্ভীর মুখে তাকিয়ে আছে ওদের দিকে। ছেলেটি কথা বলতে বলতে উষার সামনে এসে দাঁড়ালো। তুমি চলে এসেছো? আমি তো মাত্র কোচিং থেকেই ফিরলাম। হ্যাঁ, আজকে আগে আগে আসলাম। বলে পকেটে হাত দিল। তারপর পকেট থেকে দুইটা কিটক্যাট আর ক্যাডবেরি বের করলো। নে তোর চকলেট। তাও মুখ এরকম করে রাখিস না। উষা দাঁত কেলিয়ে হাসলো, হাত বাড়িয়ে চকলেট নিল। পাশে থেকে লিপি বেগম বললেন, তোকে না না করেছি এসব আনতে, কেন টাকা খরচ করতে যাস? সাগর অবাক হলো। আমার দেওয়া চকলেট তো নেয়নি। সে নাকি চকলেট খায় না। তাহলে এখন এই ছেলেটার দেওয়া চকলেট কেন নিচ্ছে? মুহূর্তেই চোয়াল শক্ত হয়ে গেল। হাতটা মুষ্টিবদ্ধ করে ফেলল। অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে সামনের দিকে। মনে হচ্ছে এখনই কাঁচা চিবিয়ে খাবে। একে তো এমনিতে রেগেছিল, এখন আবার এই ছেলে সেটা ঘি ঢালার মতো কাজ করেছে। পাশে বসে থাকা নেহাল বুঝি ভাইয়ের মনোভাব বুঝলো। একবার সাগরের দিকে আর চোখে তাকিয়ে মুচকি হাসলো। তারপর ছেলেটি আবারও একটা বক্স লিপি বেগমের দিকে এগিয়ে দিয়ে বললেন, কাকিমা, গাজরের হালুয়া তোমাদের জন্য, তোমাদের বৌমা পাঠিয়েছে। মারিয়া জামান হাতে নিতে নিতে বললেন, এসবের কি দরকার ছিল? উষার পছন্দ শুধু ওর জন্যই নিয়ে আসতি। আর একটা বক্স উষার দিকে এগিয়ে দিয়ে বলল, নে, তোর ভাবি আমাকেও খেতে দেয়নি, তুই আগে রিভিউ করলে আমাকে খেতে দিবে। সাদাব বলল, একদম ঠিক আছে, ছেলে মানুষের এত খেতে হয় না। আরাফ সাদাবের মাথায় গাঁটটা মেরে বলল, হ্যাঁ, তুই তো কম খাস, খাদক কোথাকার, 24 ঘন্টা খাবার ওপরে থেকে এমন একটা শরীর বানিয়েছিস। এবার ছেলেটি উষার কপালে টোকা দিয়ে বলল, চল রুমে চল। সাগরের কপালের ভাঁজ গাঢ় হলো। রুমে যাবে মানে কি? এমন একটা প্রাপ্তবয়স্ক ছেলের সাথে একা কেন রুমে যাবে? হ্যাঁ, ওদের আচরণে বুঝলাম যে নিশ্চয়ই চেনা পরিচিত, কিন্তু তাই বলে একাই ছেলের সাথে রুমে? সাথে তার পরিবারের এই অধপতন দেখে তার রাগটা আরও বেড়ে গেল। বসা থেকে দাঁড়িয়ে গেল। উষা আপনার সাথে রুমে যাবে কেন? আকস্মিক প্রশ্নে ছেলেটা পাশ ফিরে তাকায়। সাগরকে দেখে মুখের হাসি চাওড়া হয়। আরে সাগর ভাইয়া, তুমি কবে এলে? কই, আমি তো জানি না। সাগর বিরক্ত হলো, সেই সাথে রাগটাও বেড়ে গেল। আমি আসবো আর এটা কি তাকে জানিয়ে আসতে হবে? লিপি বেগম বললেন, হ্যাঁ, আজ নিয়ে 4 দিন হলো। ছেলেটা সাগরের দিকে এগিয়ে গেল। কথা নেই বার্তা নেই, সাগরকে জড়িয়ে ধরল। উষা গম্ভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করলো সাগরকে। সাগরের রাগ সে বুঝতে পারল। সে জানে তার কপালে শনি আছে, এমনিতেই রিজেক্ট করেছে। এখন আবার ওর সামনেই বাইরের একটা ছেলের থেকে চকলেট নিয়েছে, তাও আবার সিংহের সামনে। নেহাল বলল, সাগর, তুই ওকে চিনতে পারিসনি? সাগর তাকালো
ছেলেটির দিকে, কণ্ঠে আরও গাম্ভীর্য ভাব ফুটিয়ে বলল, না, কেউ চিনতে পারিনি আমি। ওকে কি আমার চেনার কথা? উষা আর চোখে তাকালো একবার, মনে মনে রাগ হলো। সামনাসামনি কেউ এভাবে বলে? নেহাল শুকনো কাশি দিল। সে খুব বুঝতে পেরেছে সাগরের অবস্থাটা। আরে বেটা, এটা রাজীব চাচার ছেলে রাহাত, অনেক ভালো স্টুডেন্ট, ঢাকা ইউনিভার্সিটির। আর ও উষার টিচার, আর রাহাত বিবাহিত। সাগর তাকালো ছেলেটির দিকে, অবাক চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, রাহাত তুই তুই এত বড় হয়ে গেলি? তোকে তো আমি চিনতেই পারিনি। রাহাত ভাইয়া, আমি রুমে যাচ্ছি, তুমি এসো কেমন? আচ্ছা যা তুই, আমি আসছি। তারপর আবারও বলল, তুমি কি প্ল্যান করে এসেছো নাকি হুট করে? সাগর অপ্রস্তুত হলো। সে কারোর সামনে এসব বলতে চায় না, কথা ঘোরানোর জন্য বলল, এই আর কি। তা তোর দিনকাল কেমন চলে? আবার বিয়েও করে ফেলেছিস? রাহাত লজ্জা পেল। জি আলহামদুলিল্লাহ ভাইয়া। আরও টুকটাক কথা বলে চলে গেল উষাকে পড়াতে। ভাইজান, আপনার কি মনে হয় সাগর উষাকে নিয়ে যাবে? 100 বার নিবে, 1000 বার নিবে, আমি নিয়েই ছাড়বো। দেখো ভাইজান, জোর করে করানো একটা আর নিজ ইচ্ছা থেকে করানো একটা, তফাৎ আছে কিন্তু অনেক। সে যাই হোক, এখন এভাবে ঢাকার বাইরে যাওয়ার কি কোনো কারণ আছে? এসব করেছি যেন ওরা দুজন একসাথে থাকতে পারে। যে কয়দিনই একসাথে ঘোরাঘুরি করবে ততই লাভ। যা ভালো বুঝেন করেন। আচ্ছা রাখি তাহলে। নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। মা উষাকে আমার রুমে পাঠাও, কথা আছে ওর সাথে। লিপি বেগম বুঝলেন কি জন্য ডাকছেন উষাকে। উষা তাকে বলেছিল সব, কাল সকালেই না হয় কথা বলিস, এখন এত রাতে আবার ডাকবো? না হলে চলো ওর রুমে। উষা মা দরজাটা একটু খোলতো বলে আরও কয়েকবার দরজায় করাঘাত করলো। উষা দরজা খোলেনি। সে খুব ভালো করেই বুঝেছে সাগর আছে সাথে, কারণ উষা আজকে লিপি বেগমের সাথেই থাকবেন। তাহলে এই সময়ে তো ডাকার কথা না। কয়েকবার ডাকার পরেও দরজা খোলেনি উষা। সাগরের রাগটা এবার আর স্থির হতে পারল না। সজোরে ঘুষি মারল দরজায়। রুম থেকে কি আর বের হবি না? আমিও দেখব কতক্ষণ থাকিস রুমে। উষা ভেঙচি কাটল মুখ বাঁকিয়ে, বেবে বলে শব্দ করলো, আমিও দেখব কি করবি আমার সাগরের বাচ্চা। রাত 12:30। উষা রাতের খাবারটাও খায়নি। পা টিপে টিপে বের হলো, উদ্দেশ্য বড় আম্মুর রুম। এখনো রাতে একা ঘুমাতে পারে না উষা। সামনের বিয়ের আগ পর্যন্ত ওর সাথেই থাকতো, তারপরে নিজের বাবার সাথে। মানহলি অসুস্থতায় নিজের শাশুড়ি আর চাচি আম্মার সাথে ঘুমাতো। নবম শ্রেণীতে ওঠার পর থেকে একা ঘুমানোর ট্রাই করে কিন্তু পারে না। এমনও হয় রাতে 2টা-3টার দিকে বড় আম্মু বা চাচি আম্মার রুমে চলে যায়, আবার আরিশা এসে থাকে। উষা কোনো মতে বড় আম্মু রুমে আসে। কিরে, তখন এত ডাকলাম দরজা খুললি না কেন? উষা বিছানায় শুয়ে পড়ে। এমনি বড় আম্মু, তোমার ছেলের যে মেজাজ দেখা যেত আমাকে মাথায় তুলে আছাড় দিয়েছে। যান বাঁচানো ফরজ, বুঝলে? লিপি বেগম হালকা মুচকি হাসি দিলেন, মেয়ের মাথায় হাত বোলাতে থাকেন। হ্যাঁ তা তো বুঝলাম, কিন্তু মা, ছেলেটা শখ করে তোকে জিনিসগুলো দিল, রেখে দিলেই পারতি। সবার সামনে দিতে হয়তো লজ্জা পাচ্ছিল। উষা তাচ্ছিলের হাসি দিয়ে বলল, বাবা তোমার ছেলে আবার লজ্জাও পায়? লিপি বেগম হাসলেন। মেয়েকে জড়িয়ে ধরে ঘুমানোর প্রস্তুতি নিলেন। সাগর কাল রাতেই মায়ের কাছ থেকে এক্সট্রা চাবি নিয়েছিল উষাকে জিনিসগুলো দিতে। আজকে এসেছে শিক্ষা দিতে। চাবি দিয়ে চেষ্টা করার আগে দরজা খুলে যায়। ভেতরে প্রবেশ করে দেখে ঘরে কেউ নেই। সাগর কপাল কুঁচকে ফেলে, ঘরে কেউ নেই কেন? ওয়াশরুমের দরজা খোলা, বেলকনির দরজা ভেতর থেকে নক করা। কোথায় গেল মেয়েটা? রুম থেকে বের হয়ে সাদাফের রুমের দিকে যায়, ওকে জিজ্ঞেস করবে কোথায় আছে। এমনিতেও দেশে আসার পর থেকে সাগর সাদাপ আর উষার ওপরে কঠোরভাবে নজর রাখছে। সাদাপের দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে যায়। মনে মনে ভাবে 1টার ওপরে বাজে। এখন সাদাপকে যদি উষার কথা বলে, সেটা এই ছেলে কোনোভাবেই ভালো চোখে দেখবে না। একে তো আমরা স্বামী স্ত্রী, তার ওপরে এত রাতে খোঁজ করছি। নিজের মায়ের রুমের দিকে যায়, মাকে জিজ্ঞেস করবে। আবারও মাঝপথে থেমে যায়, ঠোঁটের কোণে বাঁকা হাসি। বারে রাতে লুকিয়ে আছে, সকালে কোথায় পালাবে? আমার সাথেই তো কলেজে যেতে হবে। সাগরের মজা লাগলো বেশ। সাগর নিজের রুমে ফিরে এলো, ঘুমানোর প্রস্তুতি নিল। সকালে খাবার টেবিলে বসেছে সবাই। আরাফ, সাদাফ, রাফিদ চলে গেছে ভার্সিটিতে। নাবিল ভুঁইয়া, সাগর, মারিয়া জামান এবং লিপি বেগম একসাথে বসেছে। উষা নিজের ঘরে আছে। বাবু আজকে থেকে অফিসে যাচ্ছ তাহলে? সাগর খাবার খেতে খেতে চাচ্চুকে জবাব দেয়, চাচ্চু তুমি কি আমার সাথে যাবে? না রে,
আমি অফিসের গাড়ি দিয়েই যাব, তুমি উষাকে কলেজে পৌঁছে দিয়ে আসো। সাগর চাচুর দিকে তাকায়, কুটিল হাসি দিয়ে বলে, হ্যাঁ তা তো অবশ্যই, যাও তাহলে তুমি, আমি আসছি। নাবিল ভুঁইয়া চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, তারপর নিজের ভাতিজার উদ্দেশ্যে বলে, ফি আমানিল্লাহ, আল্লাহ তোমার সহায় হবে ইনশাল্লাহ, বেস্ট অফ লাক। সাগর মুচকি হাসি দেয়, নিজের খাওয়া শেষ করে উঠে চাচি আম্মার উদ্দেশ্যে বলে, তোমাদের মেয়ের হলো চাচি আম্মা? আমি নিচে যাচ্ছি, ওকে 5 মিনিটের মধ্যে আসতে বলো। গাড়িতে ড্রাইভিং সিটে বসে আছে সাগর। উষা এসে কোনো কথা না বলেই পেছনের সিটে বসে পড়ে। সাগর কপাল কুঁচকে তা দেখে, লুকিং গ্লাসের সাহায্যে উষাকে পর্যবেক্ষণ করে নেয়। সাদা ইউনিফর্ম পরা, মাথায় পেঁচানো সাদা হিজাব, এই রংটাতে যেন অনেক বেশি প্রফুষ্টিত মনে হচ্ছে উষাকে। সাগর কণ্ঠে গাম্ভীর্যতা নিয়ে বলে, কি হলো এটা? উষা পূর্ণ দৃষ্টিতে তাকায় সাগরের দিকে। কি হয়েছে? তুই পেছনের সিটে বসলি কেন? উষা কপালের ভুরুজোড়া কুঞ্চিত করে বলে, তো? সাগরের রাগটা যেন আরও 2 গুণ বেড়ে যায়। রাজভারী কণ্ঠে বলে, তো মানে তুই পেছনের সিটে বসলি কেন? তোর কি আমাকে তোর পার্সোনাল ড্রাইভার মনে হচ্ছে? উষা ভেঙচি কেটে বিড়বিড় করে বলে, তা কেন মনে হবে, একদম আমার পেয়ারের জামাই মনে হচ্ছে। ইচ্ছে করছে কোলে বসে তোমার গালে টুকুস করে একটা চুমু খেয়ে ফেলি। সাগর খুব জোরেই বলে ওঠে, কি বিড়বিড় করছিস, মুখে বল, আমি শুনতে পাচ্ছি না। উষা আবারও ভেঙচি কাটে, এই ব্যাটার কথার কি তেজ দেখেছ? এমনভাবে কথা বলছে মনে হচ্ছে আমি ওনার থেকে 10 মাইল দূরে আছি। সাগর আবারও ধমকে ওঠে, আবারও কি বিড়বিড় করছিস? নিজের বিপদ নিজে ডাকবি না বলে দিলাম, আস্ত রাখবো না কিন্তু, একদম মেরে রাস্তাঘাটে ফেলে দিব, কাকপক্ষেও টের পাবে না। ওসব ভড়কে গেল, এ কি বাবারে, কি এমন করেছি আমি? এমন ব্যবহার করার কি আছে? গোল গোল দৃষ্টিতে সাগরকে দেখে বলে, তা কেন মনে হবে? আমার পার্সোনাল ড্রাইভার মনে না হলেও গাড়ির ড্রাইভার মনে হচ্ছে। উষার মুখে এমন কথা শুনে সাগর পেছন ফিরে তাকায়। সাগর রাগান্বিত দৃষ্টি দেখে উষা কিছুটা চুপসে যায়, জড়সড় হয়ে বসে। সাগর দাঁতে দাঁত চেপে বলে, এক থাপ্পড়ে সবকটা দাঁত ফেলে দিব বেয়াদব, চুপচাপ সামনে এসে বস, নয়তো কিন্তু এর ফল ভালো হবে না। কালকের শাস্তিটাই রয়ে গেছে, যদি নিজের ভালো চাস তাহলে সামনে এসে বস। উষা হতভম্বের মতো তাকিয়ে আছে সাগরের দিকে। একটুখানি পেছনেই তো বসেছে সে, এমন করার কি আছে? ড্রাইভিং সিটে বসে আছে আর ড্রাইভার বলা যাবে না, এটা কোনো কথা? ছাগল, কি হলো, কানে বাতাস ঢুকছে না নাকি? আচ্ছা সাগর ভাই। সাগর স্বাভাবিকভাবে পেছনে তাকায়। সাগর ভাই, আপনি এখন কোথায় বসে আছেন? সাগরের কপালের ভাঁজটা আরও গাঢ় করে, কোথায় বসে আছি মানে? কপালের নিচে চোখ নেই, দেখছিস না কোথায় বসে আছি? ওসব ভড়কে যায়, এই কেমন মুখের ভাষা? এইসব কি বলেন উনি? বিদেশে গিয়ে এইসবই শিখেছেন নাকি? ছি, কথার কি সিরি, তা তো দেখতেই পাচ্ছি। আপনি বলেন না কোথায় বসে আছেন? কেন, ড্রাইভিং সিটে বসে আছি। তো সেখানে ড্রাইভিং সিটে যারা বসে তারা তো গাড়ি ড্রাইভার করতেই বসে, তাই না? সাগর লুকিং গ্লাসের দিকে তাকিয়ে স্বাভাবিকভাবে উত্তর করে, উষা এবার একটু নড়ে চড়ে বসে। এখন যা বলবে তা শুনে সাগর ভাই সত্যিই তাকে মাথায় তুলে আছাড় দিবে। একটা শুকনো ঢোক গিলে বলে, যারা ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করে তাদেরকে কি বলে সাগর ভাই? সাগর নির্বিকার ভঙ্গিতে বলে, ড্রাইভার। বাকিটুকু আর বলল না, রক্তচক্ষু নিয়ে তড়িৎ বেগে তাকায় উষার দিকে। উষা খরগোশের মতো কুটি কুটি করে হাসছে। ওর হাসি দেখে সাগরের রাগ আগুনের মধ্যে কেরোসিন ঢালার মতো কাজ করলো। চড়িয়ে দাঁত ফেলে দিব বেয়াদব। উষা এবার উচ্চ স্বরে হেসে ওঠে, যাক সাগর ভাই, নিজেকে আপনি ড্রাইভার বলে স্বীকার তো করেছেন। সাগর স্টায়ারিংয়ে একটা ঘুষি মেরে বলে, গাড়ি থেকে নাম, এখনই নামবি, ফার্দার তোকে যেন আমার গাড়িতে না দেখি। উষার মুখটা কাঁদো কাঁদো হয়ে গেল, এমনিতেই লেট হয়ে গেছে, এখন আবার গাড়ি থেকে নামিয়ে দিলে আরও লেট হয়ে যাবে। উষা মাথা নিচু করে বলল, আমি সামনে আসছি সাগর ভাই, তাও আমাকে নামিয়ে দিবেন না, একদম না, আমার গাড়িতে তোর জায়গা নেই, নাম গাড়ি থেকে। উষার আত্মসম্মানে লাগলো, সে দ্রুত গাড়ি থেকে নেমে গেল। ব্যাটার তেজ কত, আমাকে কি তার ফকিন্নি মনে হয়? এই উগান্ডা ফেরত ছাগলের সাথে কে যেতে চাচ্ছে? আমি উষা যেতে চেয়েছি, নিজেই বলে এসেছে 5 মিনিটের মধ্যে যেন নিচে নামি। যা বেটা, তোর গাড়ি দিয়ে তুই যা, আমি একাই চলে যেতে পারবো। সাগর গাড়িতে বসে বড় বড় শ্বাস নিচ্ছে, নিজেকে একটু ধাতস্থ করার চেষ্টা। সাগর লক্ষ্য করছে ইদানিং তার অতি ক্ষুদ্র কারণেও ভয়ঙ্কর রাগ উঠে যাচ্ছে। উষা গেটের বাইরে চলে এসেছে, একটু সামনে এগিয়ে দাঁড়িয়েছে রিস্কার জন্য। হাত ঘড়িতে টাইম দেখে নিল 9টা বেজে 40 মিনিট। সাগর গাড়ি স্টার্ট দিল।
দিল। উষার সামনে এসে গাড়ি থামায়। ঝটপট সামনের সিটে এসে বস। উষা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, নড়ছেও না। তা দেখে সাগর আবারও বিরক্তি নিয়ে বলল, কানে কথা যায় না? তাড়াতাড়ি গাড়িতে উঠে বস। আপনি যান, আমি একাই চলে যেতে পারবো, বলে হাঁটা শুরু করলো উষা। সাগর দাঁতে দাঁত চেপে এসব সহ্য করছে। কখন সে মাথায় তুলে আছাড় মারে শিওর নেই। গাড়ির স্পিড কমিয়ে উষার পিছু পিছু গেল। আমার মেজাজ খারাপ করিস না, এর ফল কিন্তু ভালো হবে না। দ্রুত উঠে বস। উষা ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো। এই পর্যন্ত আপনি এমন কিছু করেছেন যেটার ফল ভালো কিছু হয়েছে? সাগর হতভম্ব হয়ে গেল। এই মেয়ে আজকে শুরু করেছে কি? সাহস এত বেড়ে গেছে যে জানের মায়াও নেই। খুব ওড়াউড়ি চলছে তো, অনেক সাহস বেড়ে গিয়েছে। জানের মায়া হারিয়ে ফেলছিস, বিষয়টা এমন জায়গায় নিয়ে যাচ্ছিস, মনে হচ্ছে আমি তোকে চোখে হারাচ্ছি। আমাকে তোর পেছনে ঘোরানোর খুব শখ, তাই তো? শুনে রাখ, এটা কখনোই হবে না। আর না তোকে আমি কখনো গ্রহণ করব। আসার পরে এখন পর্যন্ত ডিভোর্সের কথা তুলিনি বলে ভাবিস না আমি তোর সাথে, মানে একটা বেঈমানের মেয়ের সাথে সংসার বাঁধার স্বপ্ন দেখছি। এসেছি তো ডিভোর্স দিতে। শুধু তোর বড় আব্বু রিকোয়েস্ট ছিল তোর এক্সাম শেষ হওয়া আগ পর্যন্ত যেন এসব বিষয়টা না তুলি। সাগর একটু থামলো, দম নিল বড় করে, আবার জানলা দিয়ে বাইরে তাকালো। বেদনাদায় জর্জরিত লাল মুখশ্রীটার দিকে এক পল তাকালো। ভেবেছি ছোট মানুষ প্রেশার বেড়ে যাবে, তার চেয়ে এক্সামটা শেষ করুক। তারপর তাচ্ছিলের হাসি দিয়ে বলল, চিন্তা করিস না, তোর বড় আব্বু না করেছে বলেই আমি হাত গুটিয়ে বসে থাকবো না। শীঘ্রই আমাদের রেজিস্ট্রেশন শেষ হবে এবং ডিভোর্সও হবে। উষার মাথাটা এতক্ষণ উঁচু থাকলেও এখন মাথাটা নত করে ফেলেছে। এতটুকু বয়স হবার পর থেকে পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন আর এই সাগর ভাই ছাড়া তাকে কেউ কখনো এভাবে তিক্ত কথা শোনায়নি, অপমান করেনি। অপমানে উষার চোখে পানি চলে এসেছে, মনে ভয় বাসা বেঁধেছে। ভালোবাসা হারানোর ভয়, নিজের একটা সাজানো গোছানো ভালোবাসাময় সংসার হারানোর ভয়, নিজের গায়ে এবার নতুন করে ডিভোর্স ট্যাগ লাগানোর ভয়। টলমল চোখ দুটি নিয়ে তাকালো সাগরের দিকে। ব্যাক প্যান্ট আর সাদা শার্ট পরিহিত সুদর্শন পুরুষটাকে এভাবে দেখলেই কেমন ঘুরে চলে যায় উষা। শার্টের বোতাম দুইটা খোলা থাকার কারণে অনাবৃত বুকটা দেখা যাচ্ছে। চোখের সানগ্লাস, হাতে ঘড়ি, চাপ দাড়ি কিছুটা বড় হয়েছে, মারাত্মক রকমের সুন্দর লাগছে। সাগর উষার চাহনি দেখে, নাকের পাটা লাল দেখে, চশমার ওপর দিয়ে উষার দিকে তাকিয়ে ভুরু নাচায়। উষা তা দেখে দৃষ্টি নত করে ফেলে, ফের মাথা তুলে আবারও বলে, ইউনো সাগর ভাই, আল্লাহ তাআলা মানুষকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আমার মা যদি খারাপ কিছু করে থাকে তাহলে সেটা আমার বাবার সাথে করেছে, আপনার সাথে না। আর কি বলবেন, আমার শরীরে বেঈমানের রক্ত? আপনি তো তাহলে ভুলেই গেলেন আপনি যে আপনার শ্রদ্ধেয় চাচা নাহিদ ভূঁইয়ার একমাত্র মেয়ে, তার রক্ত। তাহলে তো আমার বাবাও বেঈমান হয়ে গেল। আমার বাবা বেঈমান হলে তো আপনি, আপনার বাবা সকলেই বেঈমান। উষা হাসলো, বিষাদ মেশানো সেই হাসিটা সাগর ধরতে পারল। আমার মায়ের শাস্তি আমাকে কেন দিচ্ছেন সাগর ভাই? আমার অপরাধ কি? আমি ওই মহিলার সন্তান, তাই তো? আমি তো ওনার একার সন্তান না, আমার বাবারও সন্তান। আমার মা ভালোবাসার কদর করতে পারেনি বলে কি আমিও করতে পারবো না? না, পারবি না। সাগরের নির্লিপ্ত জবাব। উষা উপহাসের স্বরে বলল, হ্যাঁ, আমার পিতা মহোদয় একজন প্রেমিক পুরুষ ছিলেন। সে সর্ব অবস্থায় নিজের প্রেয়সীকে আগলে রেখেছেন, কিন্তু মানুষটা আপনার মতো বোকা ছিল, খাঁটি হীরা রেখে স্বর্ণের পেছনে দৌড় দিয়েছে। আমি যে আমার মায়ের মতোই হব সেটা আপনি জানেন কি করে? ছোট সময়ে হয়তো না বুঝে বলতাম আপনাকে ভালোবাসি, আপনি সুন্দর দেখে হয়তো ফ্যান্টাসি কাজ করতো, বড় হলে হয়তো এইসব ভুলেই যেতাম। কিন্তু এই বিয়েটা তো আপনার সাথে আমাকে আষ্টে পিষ্টে জড়িয়ে দিয়েছে। এই বিয়েটা তো শুধু আপনাকে আমার জীবনে না, আমার রক্তের সাথে মিশিয়ে দিয়েছে, ভালোবাসার পরিমাণ বাড়িয়ে দিয়েছে শতগুণ। হাজার হোক হালাল সম্পর্ক, আজকে আপনি বিনা দোষে আমাকে দোষী করছেন, ডিভোর্স দিচ্ছেন। তখন কেন আটকাতে পারেননি বিয়েটা? একটা সত্যি কথা কি জানেন? কয়দিন এই ভালোবাসা থাকবে? বহু বছর ধরেই তো একতরফা ভালোবেসে যাচ্ছি। আর কত? ভালোবাসা না পেয়ে এভাবে অপমান পেতে থাকলে এমনিতেই এই ভালোবাসা বেশি দিন টিকবে না। সাবধান সাগর ভাই, এমন কিছু করবেন না যাতে করে ভালোবাসাটা ঘৃণায় পরিণত হয়ে যায়। আল্লাহ কি আপনাকে ছেড়ে দিবে? ওপরওয়ালা কি শুধু আপনার জন্য, আমার জন্য না? উনি কি দেখে না সত্যিকার ভালোবাসা মানুষ জীবনে একবারই পায়, সুযোগ লাইফে একবারই আসে। একদিন আসবে যেদিন এই রিপ্তিয়াত ভূঁইয়া সাগর আমার পেছনে পড়ে থাকবে। উষা থামলো, তাকালো আশেপাশে। আপনার সাথে কথা বলে আমি আমার
আমার অনেক মূল্যবান সময় নষ্ট করেছি। আল্লাহ বাঁচিয়ে রাখলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। সাগরের দৃষ্টি শান্ত। সে আপাতত ট্রমাতে আছে। এইটুকুনি মেয়ের মুখে এমন কথা সে আশা করেনি। হাতে পায়ে লম্বা হলেও দেখতে বাচ্চা, 18 হয়নি এখনও। এখনই এতটা ম্যাচুরিটি। এভাবে কথা বলতে শিখে গেছে। উষার সামনে পা রাখতেই একটা কালো রঙের গাড়ির সামনে এসে থামে। একদম চকচক করছে গাড়িটা, দেখে বোঝা যাচ্ছে নতুন। উষা হকচকিয়ে গেল, দৃষ্টি রাখলো সামনে। সাগরও গাড়ির শব্দ পেয়ে নিজ ভাবনা এবং উষার থেকে দৃষ্টি সরিয়ে সেই দিকেই লক্ষ্য করলো। ভুরু কুঁচকে বোঝার চেষ্টা করছে কে। গাড়িটা খেয়াল করতে বুঝলো কে এটা। সাগর দাঁত কিরমির করে তাকালো সেদিকে, বিড়বিড় করতে লাগলো। সালা আসার আর সময় পেল না জানলার কাচ নামাতে। চেনা মুখোশিটা দেখে চমৎকার হাসি দিল উষা। ভেতর থেকে গালিব ঠোঁট প্রসারিত করে হাসলো, মাথা বাহিরে বের করে বলল, উষা কি কলেজে যাচ্ছ? ওহো, মনেই থাকে না। উষা না, ভাবি হবে ভাবি। আমার একমাত্র বন্ধুর একমাত্র বউ, ভাবিই তো হবে, তাই না বলো? উষা শুধু হাসলো। কেমন আছো গালিব ভাইয়া? আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তাই লন্ডন ফেরত ছাগলের সাথে কলেজে যাচ্ছ নাকি? গালিবের কথা শুনে উচ্চস্বরে উষা হেসে উঠল। সাগর গালিবের কথা না শুনতে পেলেও উষার হাসি ঠিকই শুনতে পাচ্ছে। ভুরু কুঁচকে তাকিয়ে আছে সেই দিকেই। এত হাসির কি আছে? উষা সাগরের দিকে তাকিয়ে একটু ঝুঁকে বলে, ভাইয়া সে কিন্তু লন্ডন ফেরত ছাগল হলেও তার আর একটা পরিচয় আছে। গালিবের কপালে ভাঁজ পড়ে। জিজ্ঞেস করে, কি পরিচয়? কেন, আমার জামাই? গালিব মুচকি হাসি দিল। উঠো উষা, আমার গাড়িতে ওঠো। কালকেই কিনেছি, নতুন গাড়িটায় তোমার পদধূলি দাও। উষা কথা বাড়ালো না, ঝটপট উঠে বসলো। ওদের গাড়ি চলে যেতেই সাগর স্বস্তির নিঃশ্বাস ফেলল। মেয়েটাকে নিয়ে যেতে পারবে না বলেই তো সে নিজেই গালিবকে ফোন করে আনিয়েছে। ভাইজান, আপনার বুদ্ধি মনে হয় না খুব বেশি অ্যাফেক্টিভ। ছোট ভাইয়ের মুখে এমন কথা শুনে ভুরু কুঁচকে ফেলে সিজান ভূঁইয়া। বিরক্তিমাখা মুখে ফোনের ও পাশে থাকা নাহিদ ভূঁইয়ার উদ্দেশ্যে বলে, কেন, কোন বুদ্ধি? অ্যাফেক্টিভ না আমার এই যে সাগরের সাথে উষাকে কলেজে পাঠানো। কেন, এতে করে কি হয়েছে? সাগর তো নেয়নি, উল্টা আমার মেয়েকে কথা শুনিয়ে গাড়ি থেকে বের করে দিয়েছে আর গালিব কলেজে পৌঁছে দিয়েছে। সিজান ভূঁইয়া বিরক্ত হলেন। নিজের ছেলেটা এত বোকা কেন? আমার কথা বলতে ভালো লাগছে না নাহিদ। নাহিদ ভূঁইয়াও আর কথা বাড়ালেন না। প্রিয়তার বেদনায় জর্জরিত মুখোশিটা দেখে উষা ব্যস্ত ভঙ্গিতে প্রিয়তাকে প্রশ্ন করে, কি হয়েছে তোর? চোখ মুখ এমন লাগছে কেন? প্রিয়তা মুখ লোকালো, এমনি, এই একটু খারাপ লাগছিল আর কি। শুধু খারাপ লাগা না, কিছু একটা তো হয়েছে। কি হয়েছে বল? কিছু না, এমনিতেই। উষা চোখ মুখ কঠোর করে ফেলে। একদম নাটক করবি না, তোর চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে। এই আমি যদি ভুল না করি শিওর তোর খাইস্টার সাথে কিছু হয়েছে। প্রিয়তা এলোমেলো দৃষ্টি ফেলল। দেখ প্রিয়, তুই এই ব্যাটাকে ভালোবাসিস, এটা বলে দিলেই পারিস। এই কয়েক বছরে হয়তো ওই ব্যাটাও তোকে ভালোবেসে ফেলেছে, কিন্তু উনি যে এখন এক্সের সাথে কথা বলে, এই ব্যাটার সমস্যা কি বলতো? আমার তো সব কিছু নাটক মনে হয় রে। 4 বছর কি নাটক করবে? এতদিন কি অ্যাক্টিং করা যায়? আজকাল সবই করা যায় দোস্ত, কিন্তু উনি তো আগে থেকে অনেকটাই চেঞ্জ হয়েছে। শুধু ওই মেয়েটাই পিছু ছাড়ছে না। মেয়ের একা দোষ দিবি না। আমি চান্স না দিলে কখনোই কেউ আমার ওপরে জোর খাটাতে পারবে না। ওই ছেলে চরিত্রেও সমস্যা আছে। আর এক্সকেই কি করে ভালো ভাবিস? 3 সন্তান হয়ে যাওয়ার পরেও ঘরে স্বামী রেখেও কি করে এক্সের সাথে সময় কাটায়, কথা বলে, এটা তো ওয়ান কাইন্ড অফ পরকিয়া। উনি তো বলেন শুধুই বন্ধু তারা। উষার মেজাজ খারাপ হলো ভীষণ। মানে কি বলবে সে? পাগল নাকি এই মেয়ে? তুই বোন পাগল হইয়া গেছস। যেই পোলা এখনও এক্সের সাথে কথা কয় আবার তোরে পটাতে চায়, সে কি করে ভালো হয়? আগে এত এত মেয়ের সাথে ফ্ল্যাট করত, সে কি করে এক্সের সাথে বন্ধু হিসেবে কথা বলে? তাও আবার মাঝরাতে, রাতের 2টা 3টার দিকে কি একটা ভালো ঘরের বউ, একটা ভালো নারী এমনটা করবে? যার চরিত্রের সমস্যা সেই করবে। জামাই পাশে শুইয়ে কি করে কল দেয় এক্সকে? প্রিয়তা নিচু স্বরে বলে, বাবার বাড়ি গেলে দেয়, যেখানে খুশি সেখানে গিয়ে দিক। দিবে কেন? এটা কোনো ভদ্রতা? দুশ্চরিত্রা নারী, ছি ছি। এই পোলাকে ছাড়ার কথা গত 3 বছর ধরেই বলছি। বুঝবি তখন যখন ঘষা খাবি। দুজনেই কথা শেষ করতে পারল না, তার আগে টিফিন পিরিয়ড শেষ হয়ে যায়।